স্টুডেন্টস, আজ আমরা তড়িৎ রসায়নের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা যে বিষয়টি পড়বো সেটি হলো গ্যালভানীয় কোষ সম্পর্কে জানবো। তো আগের দিন আমরা তড়িৎ বিশ্লেষণ কোষ এবং গ্যালভানীয় কোষের পার্থক্য দেখেছিলাম এবং সেখান থেকে গ্যালভানীয় কোষের দুটো ইম্পর্টেন্ট আমরা বৈশিষ্ট্য পেয়েছিলাম। সেই দুটো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি দেখো আমরা লিখে দিয়েছি বোর্ডে। গ্যালভানীয় কোষে কি হয় না, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি সেটা কি না, এটি স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয়, তাই তো। অর্থাৎ স্বতঃস্ফূর্ত একটি বিক্রিয়া যেখানে ডেলজির মান কি হয় না, নেগেটিভ। তোমরা জানো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বা স্পন্টেনিয়াস রিঅ্যাকশনে কি হয়, ডেলজির মান নেগেটিভ হয়। ডেল যেহেতু গিবস মুক্ত শক্তি, গিবস ফ্রি এনার্জি। তো এই দুটো কন্ডিশন আমরা দেখেছিলাম আমরা গ্যালভানীয় কোষের ক্ষেত্রে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে গ্যালভানীয় কোষের কনসেপ্টটা এলো কোথা থেকে, বিজ্ঞানীদের মাথায় কনসেপ্টটা এলো কোথা থেকে। তো দেখো একটু আমি কনসেপ্ট দেওয়ার তোমাদের চেষ্টা করছি। তো কি হয়েছিল দেখো, তোমরা জানো বিজ্ঞানীরা একটুখানি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, অর্থাৎ বাড়িতে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে থাকে। তো এরকম একটা এক্সপেরিমেন্ট করেছিলেন কোন একটা বিজ্ঞানী। তো দেখো কি এক্সপেরিমেন্ট করেছিলেন, তো কোন একটা বিজ্ঞানী করেছিলেন কি, একটা পাত্রে যে কোনো একটা কন্টেনারে কপার সালফেট দ্রবণ নিয়েছিলেন। কপার সালফেট কিসের না, কপার সালফেট। তোমরা জানো কপার সালফেট দ্রবণের কালার কি হয়, নীল বর্ণ, অর্থাৎ ব্লু কালার। এই কপার সালফেট দ্রবণের মধ্যে একটা জিঙ্ক রডকে ডিপ করে দিয়েছে, জিঙ্কের দণ্ডকে ডিপ করে দিয়েছিলেন, অর্থাৎ জিঙ্কের দণ্ডকে একটা প্রবেশ করে দিয়েছিলেন। জিঙ্কের দণ্ডকে ডিপ করে দিয়েছিলেন। এটা কি না, জিঙ্ক সলিডের দণ্ড, ঠিক আছে। তো বেশ কিছু সময় পর তিনি লক্ষ্য করলেন, বা বেশ কিছুদিন পর তিনি লক্ষ্য করলেন কি না, দেখলেন যে জিঙ্কের দণ্ড কি হচ্ছে, গলতে শুরু করেছে। অর্থাৎ জিঙ্কের দণ্ড কি হচ্ছে, গলতে শুরু করেছে। অর্থাৎ খানিকটা জিঙ্কের দণ্ড কি হয়েছে, গলে গেছে। অর্থাৎ খানিকটা এরকম ছবি এসছে, ছবিটা হয়েছিল ঠিক খানিকটা এঁকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই কপার সালফেট দ্রবণ, জিঙ্কের দ্বন্দ্বটা দেখা গেল খানিকটা কিরকম হয়েছে, এরকম। অর্থাৎ খানিকটা দেখো গলতে শুরু করেছে, খানিকটা কি হয়েছে, গলে গেছে। অর্থাৎ গলে কি হয়েছে, অর্থাৎ তোমরা জানো এই দণ্ডে জিঙ্কের দণ্ড নেওয়া হয়েছিল, জিঙ্ক কঠিন, জিঙ্ক সলিড। তো জিঙ্ক সলিডের মধ্যে কি অসংখ্য জিঙ্ক পরমাণু আছে, জিঙ্ক অ্যাটম আছে। সেই জিঙ্ক অ্যাটমটা কোথায় চলে এসছে না, অ্যাকুয়াসে চলে এসছে। তার ফলে কি হচ্ছে, দ্বন্দ্বটা কি হয়ে যাচ্ছে, অনেকটা পাতলা হয়ে গেছে বা গলে গেছে দ্বন্দ্বটা। তো এই জিনিসটা তিনি লক্ষ্য করলেন, যিনি যে সায়েন্টিস্ট এক্সপেরিমেন্টটা করেছিলেন তিনি লক্ষ্য করলেন। এছাড়াও তিনি আরো দুটো বিষয় লক্ষ্য করেছিলেন। কি কি বিষয়গুলো দেখো, আমি বলার চেষ্টা করছি কি কি বিষয়। দেখো এখানে লিখছি আমরা। এক নম্বর কি দেখলাম না, এক নম্বর বিষয়টি যেটি লক্ষ্য করেছিলেন সেটি হচ্ছে কি না, জিঙ্কের দণ্ড ক্ষয়প্রাপ্ত হয়েছে, আর দু নম্বর যে বিষয়টি লক্ষ্য করেছিলেন সেটি কি হয়েছিলেন না, এই কপার সালফেটের কি কালার দেখলাম, নীল বর্ণ। তো এই নীল বর্ণটা কি হয়েছে, ডিসঅ্যাপিয়ার করে গেছে, অর্থাৎ নীল বর্ণ অদৃশ্য হয়ে গেছে। দ্রবণের নীল বর্ণ কি, অদৃশ্য। তিন নম্বর কি দেখলেন না, এই যে দ্রবণটার উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। তো এই তিনটে জিনিস লক্ষ্য করলেন। কি কি দেখলেন, এই জিঙ্ক দণ্ডটা কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে। অর্থাৎ জিঙ্ক দণ্ড যে রেডিয়াসটা ছিল, যে যতটা কঠিন ছিল সেখান থেকে কি হয়েছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে। অর্থাৎ জিঙ্ক দণ্ড কি হয়েছে, জিঙ্ক সলিড থেকে কিসে চলে গেছে, অ্যাকুয়াসে। অর্থাৎ জিঙ্ক দণ্ড জিঙ্ক থেকে কিসে চলে গেছে, জিঙ্ক 2+, তাই তো। ক্ষয়প্রাপ্ত হয়ে কোথায় যাবে, অ্যাকুয়াস মিডিয়ামে গেছে। তাহলে অ্যাকুয়াস মিডিয়ামে গেছে মানে কি, জিঙ্কটা কিসে চলে গেছে, জিঙ্ক 2+। অর্থাৎ জিঙ্কের কি হয়েছে, জিঙ্কের অক্সিডেশন হয়েছে বলতে পারো। অর্থাৎ জিঙ্ক কি করেছে, জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ অ্যাকুয়াসে চলে গেছে, +2 ইলেকট্রন, তাই জিঙ্ক সলিড। সেই জন্য জিঙ্ক দণ্ডটা কি হয়েছে না, ক্ষয়প্রাপ্ত হয়েছে।
সেকেন্ড তিনি কি দেখলেন, সেকেন্ড দেখলেন নীল বর্ণ অদৃশ্য হয়েছে। এই কপার সালফেটের যে ব্লু কালারটি কি হয়েছে, ডিসঅ্যাপিয়ার হয়েছে। আর 3 নম্বর দেখলেন কি না, এই দ্রবণের আগে যে উষ্ণতা ছিল তার থেকে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। তো এই 3টে জিনিস লক্ষ্য করলেন, ঠিক আছে। তো দেখো এই 3টে জিনিস একটু বোঝার চেষ্টা করছি, তারপর আমরা আসছি গ্যালভানিক কোষ কেন হয়েছে এরকম। তো দেখো আমার ছবিটা এখন একটু মুছছি, ওই ছবিটা থাকুক, এই ছবিটা আমরা পাশের ছবিটা মুছে দিলাম। তো দেখো কি হয়েছে, তো জিঙ্ক দণ্ড কেন ক্ষয়প্রাপ্ত হয়েছে, কারণ দেখলাম এই মাত্র দেখলাম জ্বালন হয়েছে জিঙ্কের। জ্বালন হয়ে কি হয়েছে না, জিঙ্ক কিসে চলে গেছে, সলিড থেকে জিঙ্ক 2 প্লাস অ্যাকুয়াস 2 ইলেকট্রন। এখন এই জিঙ্ক 2 প্লাস কোথায় চলে গেছে, অ্যাকুয়াস মিডিয়ামে চলে গেছে, অ্যাকুয়াসে এসে মিশে গেছে। আর এই দুটো ইলেকট্রন কোথায় জমা হয়েছে না, এই দুটো ইলেকট্রন জমা হয়েছে এই দণ্ডে, 2 ইলেকট্রন জমা হয়েছে কি জিঙ্কের দণ্ডে। এখন দ্রবণে কি আছে না, কপার সালফেট। কপার সালফেটের কালার কি দেখলাম না, ব্লু কালার এসে। কপার সালফেটের কালার কি, লিখে দিচ্ছি ব্লু, নীল বর্ণের কালার। তো ব্লু কালার কেন হয় কপার সালফেটের, কারণ কপার সালফেটে কপার 2 প্লাস আয়ন থাকার জন্য এর কালার কি হয়, ব্লু হয়। তার মানে কি বোঝা যাচ্ছে, নীল বর্ণ অদৃশ্য হয়েছে মানে কি না, কপার সালফেট থেকে কপার 2 প্লাস আয়ন কি হয়েছে, কপার 2 প্লাস আয়ন অদৃশ্য হয়েছে, অর্থাৎ কপার 2 প্লাস আয়ন কি হয়েছে, ডিসঅ্যাপিয়ার হয়েছে। সে কারণে কি হয়েছে, ব্লু কালারেশনটা কি হয়ে গেছে না, অদৃশ্য হয়ে গেছে। তো কপার 2 প্লাস কিভাবে ডিসঅ্যাপিয়ার হবে, এই কপার 2 প্লাস আয়ন কি করেছে, কপার 2 প্লাস আয়ন কি করেছে না, এই যে দুটো ইলেকট্রনকে নিয়েছে, নিয়ে কিসে পরিণত হয়ে গেছে, কপার সলিডে। অর্থাৎ এই বিক্রিয়াটাকে কি বলি আমরা, বিজারণ বিক্রিয়া। সেই জন্য কি হয়েছে, এই দ্রবণের কালারেশন কি হয়ে গেছে, নীল বর্ণের কালার, ব্লু কালারেশনটা অদৃশ্য হয়ে গেছে। কারণ এই দ্রবণের কপার সালফেট সলিউশন, যার জন্য এই কপার 2 প্লাস আয়নের জন্য ব্লু কালারেশন দেখাচ্ছিল, সেই কপার 2 প্লাস আয়ন কি ভ্যানিশ হয়ে গেছে দ্রবণ থেকে। কারণ কি কপার 2 প্লাস এই যে দুটো ইলেকট্রন কি করেছে, নিয়ে কপার সলিডে চলে গেছে। ফলে কি হয়েছে, যার ফলে এই ব্লু কালারেশনটা আর আমরা অদৃশ্য হয়ে দেখতে পাচ্ছি না। তাহলে 2 নম্বর এটা পেলাম। 3 নম্বর কি হয়েছে, তাহলে 1 নম্বর কারণ হলো, 2 নম্বর কারণ হলো। 3 নম্বর কারণ কি হয়েছে না, টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। তো কেন টেম্পারেচার বৃদ্ধি পাবে, দেখো না এই দুটো রিঅ্যাকশনকে যদি আমরা অ্যাড করি, টোটাল রিঅ্যাকশন করি, কি হবে, এই ইলেকট্রন কেটে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তোমরা রেডক্স রিঅ্যাকশন পড়েছো, আর এটা তো একটা রেডক্স রিঅ্যাকশনই হচ্ছে। তো কি হচ্ছে দেখো, জিঙ্ক সলিড প্লাস কপার 2 প্লাস অ্যাকুয়াস থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2 প্লাস অ্যাকুয়াস প্লাস কপার সলিড। প্লাস এই রিঅ্যাকশনটা দেখা যাচ্ছে এনার্জি কি হয়েছে, এনার্জি রিলিজ হচ্ছে, অর্থাৎ এনার্জি রিলিজ হচ্ছে। আর এই এনার্জি কি আকারে রিলিজ হচ্ছে না, হিট ফর্মে রিলিজ হচ্ছে, তাপ আকারে রিলিজ হচ্ছে, তাপ আকারে বের হচ্ছে। সেই জন্য কি হয়ে যাচ্ছে, দ্রবণের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তো 3 নম্বর কারণটা এটা, উষ্ণতা সে কারণে বৃদ্ধি পেয়েছে। এখন এখান থেকে বিজ্ঞানীরা কনসেপ্ট লাগাতে চেষ্টা করলো। তো কি দেখছি না, আমরা এইমাত্র দেখলাম গ্যালভানীয় কোষে কি হচ্ছে না, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কিন্তু এখানে কি দেখছি, রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে, তাপ শক্তিতে। এনার্জিটা কি ভিত্তিতে রিলিজ হচ্ছে, তাপ আকারে। এখন বিজ্ঞানীরা কি করলো, এই তাপটাকে কনভার্ট করলো কিসে, তাপটাকে কনভার্ট করছে তড়িৎ শক্তিতে। তো কিভাবে কনভার্ট করছে দেখো, এটা কি নেওয়া হয়েছিল, একটা পাত্রী নেওয়া হয়েছিল। এখন বিজ্ঞানীরা এখান থেকে কনসেপ্ট লাগালো, কি লাগালো, যে এই যে দুটোকে যদি আলাদা পাত্রে নেওয়া হয় না, কোনো না কোনো ভাবে যদি আলাদা পাত্রে দুটো করি, অর্থাৎ এই জারণ আর বিজারণ বিক্রিয়া যদি দুটো আলাদা পাত্রে করি, তাহলে সেক্ষেত্রে এই এনার্জিটা কিসে কনভার্ট হবে না, তড়িৎ শক্তিতে, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হতে পারে। আরেকবার বলছি শোনো, না এই জারণ বিজারণ এখানে একটা পাত্রই হচ্ছিল, সে কারণে এই এনার্জিটা কিসে পাচ্ছিলাম না, তাপীয় ফর্মে পাচ্ছিলাম, হিট ফর্মে পাচ্ছিলাম। কিন্তু বিজ্ঞানীরা কি দেখলো, বিজ্ঞানীরা এটা এক্সপেরিমেন্ট করে বুঝতে পারলো যে যদি কোনো কারণে এই জারণ আর বিজারণ বিক্রিয়া দুটো আলাদা পাত্রে করি, সেক্ষেত্রে এই এনার্জিটা হিট ফর্মে না হয়ে সেটা ইলেকট্রিক ফর্মে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। সে কারণে এইখান থেকেই কনসেপ্ট তৈরি হলো গ্যালভানীয় কোষের, অর্থাৎ যেখানে রাসায়নিক শক্তি অর্থাৎ কেমিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছিল কিসে, ইলেকট্রিক্যাল এনার্জিতে। অর্থাৎ এই এনার্জিটাকেই
কিসে কনভার্ট করছে না ইলেকট্রিক্যাল এনার্জি। কি করছে একটু প্রসেসটা কি হচ্ছে একটু চেঞ্জ করতে। তা এই দুটো বিক্রিয়াকে কি করছে দুটো আলাদা পাত্রে করলেই এই এনার্জিটা তখন আর হিট ফর্মে হবে না, এই এনার্জি চলে যাবে ইলেকট্রিক ফর্মে। তো এবার চলো আমরা দেখব গ্যালভানীয় কোষটা কি কার্যপ্রণালী কিভাবে ফাংশন করে, তো সমস্ত কিছু ব্যাপারগুলো দেখবো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো কিভাবে গ্যালভানীয় কোষ এসেছে, কনসেপ্টটা কিভাবে এসছে। তো আশা করি আর কোনো অসুবিধা নেই, যদি থাকে বলবে, আমি আরেকবার বলে দেবো ভালো করে। ঠিক আছে, তো চলো এবার আমরা পরবর্তী টপিক আসি, গ্যালভানীয় কোষ। এবার আমরা দেখি গ্যালভানীয় কোষ বা ড্যানিয়েল কোষ কিভাবে কাজ করে বা কিভাবে কনসেপ্টটা কি গ্যালভানীয় কোষের। তো দেখো আমরা ফার্স্টে সেলটার ছবি আঁকছি, তারপর আমরা আসছি এর ব্যাখ্যা। তো দেখো এরকম একটা কন্টেনার নেওয়া হয়, তো এখানে নেওয়া হয় কি না জিঙ্ক সালফেটের সলিউশন, কিসের সলিউশন নেওয়া হয় না জিঙ্ক সালফেট। আর ঠিক এর উপরে নেওয়া হয় জিঙ্কের দণ্ড, জিঙ্ক দণ্ড, জিঙ্ক সলিড। একইভাবে আর একটা পাত্র নেওয়া হয়, এইমাত্র বললাম দুটো আলাদা পাত্রে করা হয়। আর একটা পাত্রে নেওয়া হয় কপার সালফেট সলিউশন, এখানে নেওয়া হয় কি কপার সালফেটের সলিউশন। এটা হয় কপার সলিড, এখানে হয় কপার সালফেটের অ্যাকোয়াস সলিউশন। এবং এই দুটোকে যোগ করে দেওয়া হয় ভোল্ট মিটারের সাহায্যে, ভোল্ট মিটারের সাহায্যে, ভোল্ট মিটারের সাহায্যে যোগ করে দেওয়া হয়। তো দেখো কি ব্যাপারটা হয়, তো দেখো তার মানে একটা ইলেকট্রোড কি হিসেবে কাজ করবে ক্যাথোড, আর একটা ইলেকট্রোড কি হিসেবে কাজ করবে অ্যানোড। অর্থাৎ এই দুটো ইলেকট্রোডের মধ্যে, এই দুটো সলিডের মধ্যে একটা কাজ করবে ক্যাথোড হিসাবে, একটা কাজ করবে অ্যানোড হিসাবে। তো আমরা আগেই পড়েছি যে ক্যাথোডের সাইন কি গ্যালভানীয় কোষের, আর অ্যানোডের সাইন কি না গ্যালভানীয় কোষের ক্যাথোডের সাইন কি এখানে লিখে দিই একটা, না ক্যাথোডের সাইন হয়, ক্যাথোডের সাইন হয় গ্যালভানীয় কোষের, ক্যাথোড হয় পজিটিভ আর অ্যানোড হয় নেগেটিভ, আগেই পড়েছি। তো দেখো আমরা এটাও বলেছিলাম তখন যে ক্যাথোড আর অ্যানোডকে আমরা সাইন দ্বারা চিনবো না, একটা অন্য ভাবে চিনবো। তো কিভাবে চিনবো না সবসময় মনে রাখবে ক্যাথোডে হয়, বাংলায় লেখার চেষ্টা করছি আমি, ক্যাথোডে হয় বিজারণ অর্থাৎ রিডাকশন, আর অ্যানোডে হয় জারণ অর্থাৎ অক্সিডেশন। ক্যাথোডে হয় কি রিডাকশন আর অ্যানোডে হয় অক্সিডেশন। অর্থাৎ মনে রাখার শর্ট ট্রিক্স কি, ট্রিক্সও লিখে দিচ্ছি, এন অক্স আর রেড ক্যাট। এন অক্স মানে অ্যানোড অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন, অ্যানোডে হয় অক্সিডেশন, আর রেড ক্যাট রিডাকশন হয় কিসে ক্যাথোডে। রেড ক্যাট আর অ্যানক্স এই দুটো মনে রাখলে দেখো আর কোনোদিন ভুলবে না, অ্যানক্স রেড ক্যাট। তো দেখো এই দুটো সবসময় মনে রাখবে, সেটা যে কোষই হোক, অ্যানোডে সবসময় হয় অক্সিডেশন অর্থাৎ জারণ, আর রিডাকশন হয় কোথায় ক্যাথোডে, বিজারণ হয় ক্যাথোডে। তো এবার দেখো এখন আমরা জানি না কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, তো কি হয় দেখো জিঙ্ক আর কপার। তো এই জিঙ্ক কপারের মধ্যে কার সক্রিয়তা বেশি না, তোমরা সেই রিঅ্যাক্টিভিটি সিরিজ পড়েছো, তো সক্রিয়তা শ্রেণীতে তোমরা দেখেছো, সক্রিয়তা শ্রেণীতে দেখেছো যে জিঙ্কের সক্রিয়তা কপারের থেকে বেশি। আর যার সক্রিয়তা যত বেশি হবে সে সহজে কি ইলেকট্রন ত্যাগ করতে পারবে, বর্জন করতে পারবে। তাহলে জিঙ্ক আর কপারের মধ্যে কে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, অবভিয়াসলি জিঙ্ক পারবে। তো জিঙ্ক কি করবে না জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ আয়ন উৎপন্ন করবে +2 ইলেকট্রন। অর্থাৎ জিঙ্ক কিসে চলে যাবে, জিঙ্ক 2+ আয়নে কনভার্ট হবে, তার সাথে দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। অর্থাৎ জিঙ্ক কি হবে না জিঙ্ক
জিঙ্ক 2 প্লাস আয়নে চলে যাবে জিঙ্ক সলিড থেকে, একটু ভালো করে ভেঙে লিখি, জিঙ্ক সলিড থেকে কি হবে জিঙ্ক 2 প্লাস, এটা কি মিডিয়ামে চলে যাবে অ্যাকুয়াসে প্লাস 2 ইলেকট্রন। এই দুটো ইলেকট্রন কোথায় জমা হবে না, এই দুটো ইলেকট্রন জমা হবে এই ইলেকট্রোডে, এই দুটো ইলেকট্রন জমা হবে কোথায় এই ইলেকট্রোডে। বোঝা গেল? তাহলে এই দুটো ইলেকট্রন ইলেকট্রন, আর এই জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক 2 প্লাস কোথায় এসে মিশবে না এই অ্যাকুয়াস মিডিয়ামে এসে মিশবে। জিঙ্ক 2 প্লাস কোথায় এসে মিশবে এই অ্যাকুয়াস মিডিয়ামে, এই জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক 2 প্লাস অ্যাকুয়াসে চলে আসবে। অর্থাৎ দেখো এইখানে যদি আমরা একটু দেখি, লক্ষ্য করি, এই অর্ধ কোষ্ঠীর বিক্রিয়ার দিকে যদি একটু লক্ষ্য করি তো দেখতে পাবে ইলেকট্রন গুলো জমা হচ্ছে কোথায় ইলেকট্রোডে, অর্থাৎ কোন ইলেকট্রোডে জিঙ্কের ইলেকট্রোডে। আর জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস আয়ন অ্যাকুয়াস মিডিয়ামে চলে আসছে, অর্থাৎ এই জিঙ্ক 2 প্লাস আয়ন জমা হচ্ছে সলিউশনে। অর্থাৎ এখান থেকে বলতে পারি জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনত্ব এই অ্যাকুয়াস মিডিয়ামে বাড়ছে। কারণ কি জিঙ্ক সালফেটে জিঙ্ক 2 প্লাস জিঙ্ক সালফেটকে ভাঙলে কি হয় না, জিঙ্ক সালফেটকে ভাঙলে দেখো নিচে লিখছি, জিঙ্ক সালফেটকে ভাঙলে কি হয় না, জিঙ্ক সালফেটকে ভাঙলে জিঙ্ক 2 প্লাস প্লাস SO4 2 মাইনাস আয়ন উৎপন্ন করে। এখন এই দ্রবণে এই দুটোর গাঢ়ত্ব কি হয়েছিল সমান ছিল, এই দুটোর গাঢ়ত্ব কি সমান, কারণ জিঙ্ক সালফেটে জিঙ্ক 2 প্লাস আয়ন আর SO4 2 মাইনাস আয়ন গাঢ়ত্ব সমান ছিল। কিন্তু এখন কি হচ্ছে এক্সট্রা জিঙ্ক 2 প্লাস কোথায় এসে মিশছে নাই দ্রবণে, ফলে কি হচ্ছে এই জিঙ্ক 2 প্লাস আয়নের গাঢ়ত্ব বাড়ছে। অর্থাৎ এক্ষেত্রে যখনই আমরা এই বিক্রিয়াটা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস আয়ন অ্যাকুয়াস মিডিয়ামে মিশছে, তখন কি হচ্ছে না এই জিঙ্ক 2 প্লাস আয়নের গাঢ়ত্ব SO4 2 মাইনাস আয়ন অপেক্ষা কি হচ্ছে বেড়ে যাচ্ছে, SO4 2 মাইনাস আয়ন অপেক্ষা বেড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে এখানে পজিটিভ চার্জ অর্থাৎ পজিটিভ আধানের পরিমাণ বাড়ছে, পজিটিভ আধান বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই দ্রবণে কি হচ্ছে পজিটিভ আধান বৃদ্ধি পাচ্ছে। আর ইলেকট্রন গুলো কোথায় জমা হচ্ছে বললাম না, দুটো ইলেকট্রন কোথায় জমা হচ্ছে না এই ইলেকট্রোডটা, এই তড়িৎদ্বারটা, এই জিঙ্কের সলিডে। ফলে কি হচ্ছে এর আধান কি হচ্ছে ইলেকট্রোডের আধান মাইনাস, কারণ ইলেকট্রন জমা হচ্ছে ইলেকট্রন আধান মাইনাস, সেক্ষেত্রে এর আধান কি হয়ে যাচ্ছে মাইনাস। আর এই জিঙ্কের কি হচ্ছে, আর জিঙ্কের হচ্ছে কি বিক্রিয়া হচ্ছে, এটা জারণ বিক্রিয়া হচ্ছে, কারণ ইলেকট্রন ছাড়াকে আমরা বলি জারণ, তো জিঙ্কের কি হচ্ছে জারণ। আর জারণ কার হয় না, জারণ এই মাত্র দেখলাম আমরা হয় জারণ অ্যানোডে। তাহলে এই জিঙ্ক সলিড কি হিসেবে কাজ করবে, জিঙ্ক সলিড কাজ করবে অ্যানোড হিসাবে। বোঝা গেল? দেখো কেন অ্যানোড হিসেবে কাজ করলো, কারণ আমরা এইমাত্র দেখলাম জিঙ্ক সলিডে কি হচ্ছে জারণ হচ্ছে, জারণ কার হয় আমরা দেখলাম জারণ হয় অ্যানোডের। তাহলে জিঙ্ক সলিড এখানে কি হিসেবে কাজ করবে, কি তড়িৎদ্বার হিসেবে কাজ করছে অ্যানোড হিসাবে। আর নেগেটিভ সাইন কি, কারণ এই জিঙ্ক সলিড কিসে আসছে দুটো ইলেকট্রন জিঙ্ক 2 প্লাস অ্যাকুয়াসে আসছে, এই যে দুটো ইলেকট্রন এই দুটো ইলেকট্রন জমা হচ্ছে ইলেকট্রোডে, সেই জন্য এর আধান কি হয়ে যাচ্ছে নেগেটিভ। সেই জন্য আমরা অ্যানোডের আধান লিখি কি গ্যালভানিক সেলে নেগেটিভ, অর্থাৎ এর আধান কি হবে নেগেটিভ। একইভাবে এর আধান নেগেটিভ হলে এর আধান কি হবে পজিটিভ। এবার কেন পজিটিভ হবে এটাও দেখো, তো কপার, কপার সলিড, আর এখানে কি আছে, এখানে আছে কপার, অর্থাৎ কপার সালফেটকে ভাঙলে কি হয় কপার 2 প্লাস আয়ন পাবো আর SO4 2 মাইনাস আয়ন পাবো, যেখানে এদের দুজনের গাঢ়ত্ব কি আছে সমান ছিল, অর্থাৎ কপার সালফেটের দুজনের গাঢ়ত্ব কি হবে সমান। এখন এই দুটো ইলেকট্রন এখন কি হবে, এই দুটোর যেহেতু দুটো আলাদা পাত্রে আমরা কি করছি বিক্রিয়া করছি, সেহেতু এই দুটো ইলেকট্রন কোথা দিয়ে প্রবাহিত হবে এই ভোল্টমিটার থ্রু দিয়ে এসে এইখানে এসে জমা হবে। আর এখানে এসে জমা হওয়া মানে কি হবে, এই ইলেকট্রনটা এদিকে কনজিউম হচ্ছে, ইলেকট্রনের চার্জটা কি করছে প্রশম করছে। কিভাবে প্রশম করছে, যখন এই ইলেকট্রনটা এদিকে জমা হচ্ছে, এদিকে ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে, তখন কি হচ্ছে কপার সালফেটে এখানে কি আছে কপার 2 প্লাস আয়ন আছে, অর্থাৎ এখানে কি আছে কপার 2 প্লাস আয়ন আছে। এই কপার 2 প্লাস আয়ন কোথায় চলে যাচ্ছে, এই কপার 2 প্লাস আয়ন অ্যাকুয়াস থেকে এই ইলেকট্রনে চলে যাচ্ছে, এবং এই ইলেকট্রন থেকে এই দুটো ইলেকট্রন নিয়ে কি হচ্ছে কপার সলিড তৈরি করছে। অর্থাৎ কি হচ্ছে রিঅ্যাকশনটা যদি এখানে করি আমরা, দেখো এই পাশটা আমরা করছি, এটা নিচে লিখে দিই জারণ, এখানে লিখি বিক্রিয়াটা দেখো। তো এখানে কি হচ্ছে এই কপার 2 প্লাস অ্যাকুয়াস, অর্থাৎ অ্যাকুয়াস মিডিয়ামে যে কপার 2 প্লাস আয়নটা ছিল, সেই কপার 2 প্লাস আয়ন কি হচ্ছে এই দুটো ইলেকট্রনকে কি ইলেকট্রোড থেকে নিচ্ছে, দুটো ইলেকট্রন নিচ্ছে দিয়ে তৈরি করছে কপার সলিড। এই কপার সলিড এই ইলেকট্রোডে জমা হচ্ছে, তাই তখন এইটা আস্তে আস্তে সরু হচ্ছে, এটা আস্তে আস্তে মোটা হবে। তো দেখো কি হবে, কপার 2 প্লাস আয়ন থেকে কি হচ্ছে এই যে সলিউশন থেকে কপার 2 প্লাস বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সলিউশন থেকে কপার 2 প্লাস আয়নের ঘনত্ব কমছে। তাহলে কপার 2 প্লাস আয়ন যদি ঘনত্ব হয়, কার ঘনত্ব বাড়ছে এক্ষেত্রে SO4 2 মাইনাস আয়নের ঘনত্ব বাড়ছে। যদি ঘনত্ব দেখি, SO কনসেন্ট্রেশন দেখি, তো SO4 2 মাইনাস থেকে কপার
2+। বোঝা গেল? তাহলে কনসেন্ট্রেশন কপার 2+ আয়নের কি হচ্ছে, কমে যাচ্ছে, সুপার 2- আয়নের বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, এই দিকে দ্রবণটা কি চার্জ হয়ে যাচ্ছে, নেগেটিভ চার্জ, অর্থাৎ নেগেটিভ আধান এদিকে দ্রবণে বৃদ্ধি পাচ্ছে। নেগেটিভ আধান দ্রবণের বৃদ্ধি পাচ্ছে, আর এদিকে কি বৃদ্ধি পাচ্ছে, পজিটিভ আধান। তার মানে দেখতে পাচ্ছ কি হচ্ছে, এদিকে পজিটিভ আধান বৃদ্ধি পাচ্ছে, এদিকে নেগেটিভ আধান বৃদ্ধি পাচ্ছে। এখন সমস্যাটা কি হবে, এই যে ইলেকট্রনটা যে দেখছি, এই ইলেকট্রনটা কিন্তু এদিক দিয়ে পাস হবে না, অর্থাৎ এই ইলেকট্রনটা ভোল্টমিটারের থ্রু দিয়ে এইখানে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যাবে না, কারণ এই সেলটা এখনো কমপ্লিট হয়নি। তো কি ঘটনা ঘটবে দেখো, ইলেকট্রনটা কেন বলছি এদিকে যাবে না, তো কি হয়, ইলেকট্রনটা যাওয়ার কথা এদিকে, তো ইলেকট্রনটা কিন্তু এখনই কিন্তু এখান থেকে এদিকে যাবে না। তো কেন যাবে না, এই প্রসেসটা কিন্তু এখনো ঘটবে না। তো কেন ঘটবে না দেখো, কেন ঘটবে না দেখো, কারণ কি হচ্ছে, এখানে কি দেখছি, জিঙ্ক 2+ আয়নের গাঢ়ত্ব কনসেন্ট্রেশন বাড়ছে, আর কনসেন্ট্রেশন বাড়া মানে কি হচ্ছে, এখানে পজিটিভ আধান বাড়ছে, অর্থাৎ এই দ্রবণটা কি হচ্ছে, প্লাস চার্জ বাড়ছে। এখানে কি প্লাস চার্জের পরিমাণ বাড়ছে, দ্রবণে কি প্লাস চার্জ বাড়ছে, প্লাস চার্জ বাড়ছে, প্লাস চার্জ বাড়ছে, প্লাস চার্জ বাড়ছে। আর এখানে কি হচ্ছে, ইলেকট্রন জমা হচ্ছে। একইভাবে এই দ্রবণটা কি হচ্ছে, মাইনাস চার্জ বাড়ছে। এখন কি হবে, এই ইলেকট্রনটা এখানে কি প্লাস চার্জ, আর ইলেকট্রনটার আধান কি হচ্ছে, মাইনাস, এখানে ইলেকট্রনটা জমা হচ্ছে। এখন এই ইলেকট্রনটাকে এই প্লাস চার্জ কিভাবে আকর্ষণ করবে, ফলে কি হবে, ইলেকট্রনটাকে এদিকে যেতে দেবে না। এইটাই হচ্ছে সমস্যা হবে, অর্থাৎ এই যে দুটো ইলেকট্রন জিঙ্ক রিলিজ করছে, যেটা তড়িৎ দ্বারে জমা হচ্ছে, সেই দুটো ইলেকট্রন কিন্তু এদিকে যেতে দেবে না। কারণ কি, কারণ দ্রবণের আধান প্লাস হয়ে গেছে, আর প্লাস কি করে মাইনাসকে আকর্ষণ করবে, ফলে ইলেকট্রনটা এদিকে যেতে পারবে না। আর যদি কোনো কারণে চলেও যায়, এদিকে যদি চলেও যায়, তো কি দেখছো, এদিকে দ্রবণের আধান নেগেটিভ হয়ে গেছে, সহজে ইলেকট্রনটা এখানে এসে এই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে না। কারণ কি, এদিকে দ্রবণের আধান কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, ফলে কি হবে, রিপেল হবে, বিকর্ষণ হবে, ইলেকট্রনটাকে এদিকে আসতেই দেবে না। এই সমস্যাটা হবে। আর এইটা যদি না হয়, এইটা যদি সমস্যাটা হয়, তাহলে গ্যালভানিক সেল কি হবে, অচল হয়ে যাবে। তাহলে এই সমস্যাটা দূর করার জন্য কি করতে হবে, এই দুদিকে দ্রবণকে তড়িৎ প্রশম করতে হবে, অর্থাৎ দুদিকে দ্রবণের প্রশমতা বজায় রাখতে হবে, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করতে হবে দুটো দ্রবণের। সে কারণে কি করা হয়, এই দুটো দ্রবণের সাথে সল্ট ব্রিজ যোগ করা হয়, অর্থাৎ লবণ সেতু যোগ করা হয়। কি দেখো লবণ সেতুটা কেমন, তো লবণ সেতু এইভাবে যোগ করা হয়, ইউ শেপড একটা টিউব, এই ইউ শেপ টিউব, এখানে ইলেকট্রনটা মুছছে, এখানে ইউ শেপ টিউব, ইউ শেপ টিউব, এখানে লবণ সেতু, ইউ শেপ টিউব। এই টিউবের মধ্যে কি থাকে না, এই টিউবের মধ্যে থাকে KCl, KCl নেওয়া হয়, KCl প্লাস আগার আগার জেল নেওয়া হয়, আগার আগার। তো KCl এর সাথে আগার আগার জেল কি, আগার আগার একটা জেল টাইপ মিক্সচার, এটা কি করা, এই KCl এর লবণের সাথে কি করে দেওয়া হয় না, ভালো করে মিশিয়ে অর্থাৎ জেল টাইপ একটা মিক্সচার করে এই লবণ সেতুর মধ্যে দিয়ে ভরে দেওয়া হয়। ফলে কি, এই দুটো সলিউশনের মধ্যে ডিপ করে দেওয়া হয় লবণ সেতুটাকে। এখন লবণ সেতুর কাজ কি হবে, এই KCl ভেঙে কি আয়ন উৎপন্ন করে, K+ আর Cl-, এটাকে বলা হয় ইনার্ট ইলেকট্রোলাইট, নিষ্ক্রিয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ইনার্ট ইলেকট্রোলাইট। তো এই KCl কি জানা যায়, K+ Cl- আয়ন, অর্থাৎ এই KCl এর কাজ কি হয়, এখন এখানে কি দেখছো, এখানে পজিটিভ আধান বেড়ে যাচ্ছে, কারণ জিঙ্ক 2+ আয়নের ঘনত্ব বাড়লে পজিটিভ আধান বেড়ে যাচ্ছে, আর এদিকে নেগেটিভ আধান বেড়ে যাচ্ছে। তো পজিটিভ আয়ন যখন এদিকে বাড়ছে, এদিকে কি করবে, এই জিঙ্ক 2+ আয়নকে প্রশম করতে দুটো Cl- আয়ন এদিকে চলে আসবে, অর্থাৎ এই জিঙ্ক 2+, এই দুটো পজিটিভ আধানকে প্রশম করতে কি হবে, দুটো Cl- এই দ্রবণে এসে মিশে যাবে, ফলে কি হবে, এদিকে চার্জ প্রশম করবে। একইভাবে এদিকে নেগেটিভ চার্জ বাড়ছে, এই নেগেটিভ আধানকে প্রশমিত করতে কি হবে, K+ এদিকে চলে যাবে, K+ কি করবে, এই নেগেটিভ আধানকে প্রশমিত করবে, আর প্লাস চার্জকে, এই দ্রবণের প্লাস চার্জকে প্রশমিত করবে Cl- এসে। এইভাবে দুটো দ্রবণের কি নিউট্রালিটি মেনটেন করবে, আর এইটাই হচ্ছে এই সল্ট ব্রিজের কাজ। আর নিউট্রালিটি মেনটেন করলেই এই ইলেকট্রনটা সহজেই ভোল্টমিটারের থ্রু দিয়ে এসে এই ইলেকট্রোডে জমা হবে, আর এই ইলেকট্রন কপার 2+ আয়ন অ্যাকুয়াস থেকে গিয়ে কপার সলিড হিসাবে ইলেকট্রোডে জমা হবে। তো এই প্রসেসটা পুরোপুরি হবে, যদি না পুরোপুরি হবে, কমপ্লিট হবে কখন, যখন আমরা এই সল্ট ব্রিজকে ইউজ করব। সল্ট ব্রিজে কি নেওয়া হয়, KCl আর আগার আগার। KCl পরিবর্তে আরো কিছু নেওয়া হয়, যেমন NH4Cl নেওয়া হয় ইনার্ট ইলেকট্রোলাইট হিসেবে, KNO3 নেওয়া হয়,
তো ইত্যাদি এই সমস্ত সল্টগুলোকে ইউজ করা হয় এই ইনার্ট ইলেকট্রোলাইট হিসেবে। তো দেখো আমরা এই পুরো ব্যাপারটাকে একটুখানি মুছে অ্যানোড আর ক্যাথোডের রিঅ্যাকশনটা খুব সহজে এখানে লিখছি, তারপর আমরা চলে যাব এই সল্ট ব্রিজের ফাংশন বা সল্ট ব্রিজের কাজ কি। তো দেখো একটুখানি রিঅ্যাকশনটা আমরা এখানে মুছে লিখছি। দেখো তো দেখো এইখানে রিঅ্যাকশনটা আমরা লিখছি। তাহলে দেখো আমরা কি দেখলাম না, এখানে দেখলাম ক্যাথোড, প্রথম দিকে অ্যানোডের বিক্রিয়া কি দেখলাম না, অ্যানোডে কি দেখলাম, অ্যানোডে কি হয়, জারণ হয়, জারণ। কি দেখলাম না, জিঙ্ক সলিড থেকে জিঙ্ক 2+ অ্যাকুয়াস +2 ইলেকট্রন। আর ক্যাথোডে কি দেখলাম, বিজারণ হয়, এটা বলে জারণ অর্ধ বিক্রিয়া, এটা বলে বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে কপার 2+ দ্রবণ থেকে অ্যাকুয়াস এ কি করছে, এই দুটো ইলেকট্রন নিচ্ছে, এ কিসে যাচ্ছে, কপার সলিডে জমা হচ্ছে। তো এই হলো ব্যাপার, ঠিক আছে, এই হলো ব্যাপার। অর্থাৎ এখানে কি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, আর ইলেকট্রন প্রবাহিত মানে কি তড়িৎ শক্তি প্রবাহিত। ভোল্টমিটারকে যদি তুলে দিয়ে এখানে কোনো একটা বাল্ব লাগিয়ে দিতে হবে, বাল্বটা জ্বলবে, কারণ ইলেকট্রন প্রবাহিত এদিকে হচ্ছে মানে কারেন্ট প্রবাহিত, ইলেকট্রন প্রবাহিত হওয়া মানে কারেন্ট প্রবাহিত হবে, আর কারেন্ট প্রবাহিত মানে কি হবে, এখানে কেমিক্যাল এনার্জি কিসে কনভার্ট হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জিতে। তো ওইখান থেকে কি হলো, ওই আগের কনসেপ্ট থেকে আমরা গ্যালভানীয় কোষের কনসেপ্ট পেলাম, অর্থাৎ ওখানে এনার্জিটা আসলে হিট আকারে, সেই এনার্জিটাকে আমরা কনভার্ট করলাম কি ইলেকট্রিক এনার্জি, কিভাবে, দুটো আলাদা পাত্রের রিঅ্যাকশনটা করে আর সল্ট ব্রিজ ইউজ করে। এই হলো পুরোপুরি টোটাল গ্যালভানীয় কোষের ফাংশন। আর এটা হলো গ্যালভানীয় কোষের কোষ বিক্রিয়া, অর্থাৎ হাফ শেল রিঅ্যাকশন দুটো। দেখো অ্যানোডের বিক্রিয়া অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া, আর এটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়া। অ্যানোড হয় অক্সিডেশন, ক্যাথোড হয় রিডাকশন। আর দেখো সাইন গুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম, পজিটিভ আর কেন নেগেটিভ। তো চলো এবার আমরা চলে আসি লবণ সেতুর কাজ। একটুখানি লিখে দিচ্ছি, কারণ ওখান থেকে কোশ্চেন পড়ে তোমাদের একটুখানি খাতায় নোট করে নিতে হবে। তো আশা করি এই ব্যাপারটা প্রসেসটা বুঝতে পেরেছো, এটা স্ক্রিনশট করে নাও। তো দেখো এবার আমরা চলে এসেছি লবণ সেতু। লবণ সেতু কি না, লবণ সেতু হলো একটি ইউ আকৃতি বিশিষ্ট নল, যার মধ্যে ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান এরূপ কোন উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সাথে সামান্য পরিমাণ আগার আগার মিশ্রিত করে নলের মধ্যে ঢেলে দেওয়া হয়। অর্থাৎ এখানে তোমাদের একটা ব্যাপার দেখো একটু চোখে লাগছে, সেটা কি না, ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান এরূপ কোন উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ আমরা যে লবণ সেতুতে যে ইলেকট্রোলাইটটা নিচ্ছিলাম, যেটাকে আমরা বলছিলাম ইনার্ট ইলেকট্রোলাইট, অর্থাৎ কি নিচ্ছিলাম, যেমন KCl নিচ্ছিলাম, তাই তো। তো KCl হয়ে কি হবে, K+ আর Cl- আয়ন উৎপন্ন করছিল। তার মানে কি, তো লবণ সেতুতে আমরা সেরকম ইলেকট্রোলাইট ইউজ করবো যাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দুইয়ের গতিবেগ কিন্তু ভেলোসিটি কিন্তু সমান হয়। কারণ যদি এটা ভেলোসিটি এদের না সমান হয় তো কি সমস্যাটা ঘটবে দেখো। তো আমরা গ্যালভানিক সেলে দেখছিলাম জিঙ্ক সালফেট দ্রবণের পজিটিভ আধান বাড়ছিল আর কপার সালফেট দ্রবণের নেগেটিভ আধান বাড়ছিল। এখন যদি জিঙ্ক সালফেট দ্রবণের পজিটিভ আধানকে প্রশমিত করার জন্য Cl- আয়ন যাচ্ছিল, আর কপার সালফেট দ্রবণের নেগেটিভ আধানকে প্রশমিত করার জন্য K+ যাচ্ছিল। এখন ধরো Cl- এর আয়নের স্পিড বেশি K+ এর তুলনায়, এখন কি হবে, ফলে Cl- বেশি পরিমাণে এসে দ্রবণে মিশবে, ফলে কি হবে, আর K+ কি কম পরিমাণে এসে কপার সালফেট দ্রবণে মিশবে, ফলে কি হবে, দুটো দ্রবণের কিন্তু তড়িৎ নিরপেক্ষতা কিন্তু বজায় থাকবে না, ঠিক আছে। আর এই তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্যই এই যে আমরা ইলেকট্রোলাইটটা বা ইনার্ট ইলেকট্রোলাইটটা ইউজ করি, সেটার ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ কি হতে হবে, সমান থাকতে হবে, তবেই এটা পসিবল। আচ্ছা এবার চলো একটু দেখে নিই লবণ সেতুর কাজ। তো কাজ কি না, দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে কি না সংযোগ স্থাপন করে, দেখতে পাচ্ছ দুটো দ্রবণকে সংযোগ স্থাপন করছে, ফলে ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে। আর দ্বিতীয় কি না, দ্রবণ দুটি তড়িৎ নিরপেক্ষ থাকতে সাহায্য করে। তো দেখেছো তড়িৎ নিরপেক্ষ রাখছে, কারণ একদিকে Cl- যাচ্ছে, একদিকে K+ যাচ্ছে, দুটো দ্রবণ কি ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করতে সাহায্য করছে। তো এই হলো লবণ সেতু কি এবং লবণ সেতুর ফাংশন বা কাজ। তো আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আমরা দেখবো একটা গ্যালভানীয় কোষকে কিভাবে রিপ্রেজেন্টেশন করবো, অর্থাৎ কিভাবে সাংকেতিক আকারে প্রকাশ করবো এবং তার মধ্যে কোষ বিক্রিয়াগুলো কিভাবে লিখবো, সেগুলো সমস্ত কিছু পরের দিন দেখবো। তো আজকে এই পর্যন্তই থাক, তো সবাই ভালো থেকো, টাটা।